আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান এবং অর্থায়নের তদন্ত হচ্ছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেপের ঘটনায় সরকারের 6 সদস্যের তদন্ত কমিটি বুদ্ধিজীবী লেখক প্রফেসর ড সলিমুল্লাহ খান ও ঢাকা লিটফেস্টের আহসান আকবরের সাক্ষাৎকার নিয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের নতুন মোড় নেয় আরও কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে আগামী 15 ফেব্রুয়ারি প্রতিবেদন জমা হতে পারে বলে জানা গেছে। এরপর জানাবো, এসএসসির ফরম পূরণের আবারও সময় বাড়ালো ঢাকা বোর্ড। 1.5 মাস পর আবারও ফরম পূরণের সময় দিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চলতি বছরে এসএসসি ও সমমনা পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে গত 17 ডিসেম্বর। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 2 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ জরিমানা সহ এসএসসির ফরম পূরণ করতে পারবেন। এদিকে রাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ। ঢাকাস্থ পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আর শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে দুই দেশের উচ্চশিক্ষা এবং গবেষণা ক্ষেত্র সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এবারে জানাবো, পুলিশ সদর দপ্তরের সামনে ফের অবস্থান নিয়েছে চাকরিচ্যুত সদস্যরা। আওয়ামী লীগ সরকার আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচিতে নেমেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আজ দুপুর 12টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে তারা অবস্থান নেন। এদিকে আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবেক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে দীর্ঘদিন আয়নাঘরে বন্দী করে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। আজমি হোসেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা গোলাম আজমের ছেলে। তাকে দীর্ঘদিন আয়নাঘরে বন্দী করে রেখেছিল। তারপরও তিনি আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ইজতেমায় নাশকতা নিয়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, বললেন আইজিপি। এবার 3 পর্বের ইজতেমা হবে। 2 পর্ব করবে জোবায়েরপন্থীরা, 1 পর্ব করবে সাতপন্থীরা। 2 পক্ষ একমত হয়। আমরা আশা করি ইজতেমা সুন্দর হবে। আর নাশকতার বিষয়ে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার বিশ্ব ইজতেমা মাঠে জিএমপির কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান এবং অর্থায়নের তদন্ত হচ্ছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের ঘটনায় সরকারের 6 সদস্যের তদন্ত কমিটি বুদ্ধিজীবী লেখক প্রফেসর ড সলিমুল্লাহ খান ও ঢাকা লিটফেস্টের আহসান আকবরের সাক্ষাৎকার নিয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তে নতুন মোড় নেয় আরও একজন শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে আগামী 15 ফেব্রুয়ারি প্রতিবেদন জমা হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, তদন্ত কাজ অব্যাহত রয়েছে, তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। তবে গত 8 দিনের ঘটনার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি। বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর ড সলিমুল্লাহ খানের সঙ্গেও কথা হয়েছে। জুলাই
বিপ্লবের গ্রাফিতি আঁকার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াও জুলাই বিপ্লবে বিরোধিতা ও বিদেশে শেখ হাসিনাপন্থী প্রচারে গোপনে অর্থ ব্যয়ের তথ্য আসায় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী আনিস আহমেদ ও উপাচার্য ইমরান রহমান সহ অন্যান্য কর্তা ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা লিটফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আরও কয়েকজন শিক্ষকের নাম আসায় নতুন করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। এসএসসির ফরম পূরণে আবারও সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড। ১.৫ মাস পর আবারও ফরম পূরণের সময় দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। চলতি বছরের এসএসসি ও সমমানা পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে গত ১৭ ডিসেম্বর। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণ করতে পারবেন। বুধবার এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। গত ১ ডিসেম্বর শুরু হয় এসএসসি ও সমমানা পরীক্ষার ফরম পূরণ। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের। রাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ। ঢাকাস্থ পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্র সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। রাবি তো সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। রাবিসহ বাংলাদেশের উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণা সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও তিনি রাবিতে উর্দু ভাষা সাহিত্যের বিষয়ে পাকিস্তানি ভিজিটিং প্রফেসর প্রেরণের ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানের আগ্রহের বিষয়ে অবহিত করেন। বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করা হয়। এর আগে হাইকমিশনার রাবির জন্য কিছু বই উপহার দেন। পরে হাইকমিশনার রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক অ্যাটাচে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও রাবির উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসাউদ। পুলিশ সদর দপ্তরের সামনে ফের অবস্থানে চাকরিচ্যুত সদস্যরা। আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন সময় অনেকেই পুলিশের চাকরি হারিয়েছে। তারা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারা একবার আন্দোলন করেছিল যে তাদের চাকরি পুনর্বহাল করতে হবে। সরকারের আশ্বাসে তারা তখনকার তাদের আন্দোলন প্রত্যাহার করে। এরপর দীর্ঘদিন তারা আন্দোলন না করে চুপচাপ ছিল, কিন্তু বর্তমানে আবার তারা তাদের সেই বিগত আন্দোলনটি সামনে এনেছে। তারা বলছে অনেক সময় তারা নাকি শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার কথা মতো কাজ না করাতে, অন্যায় কাজ না করাতে তারা চাকরিচ্যুতি হয়েছেন। কিন্তু তদন্ত সংস্থা জানিয়েছে অনেক সময় পুলিশের অনেক কর্মকর্তা বা কনস্টেবল লেভেলের অনেকেই ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিভিন্ন সময় তারা
চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু এখন তারা অনেকেই বলছেন যে তারা নাকি শেখ হাসিনার দোসরের মতো কাজ না করার কারণে অনেককে চাকরিচ্যুতি করা হয়েছে। তবে বিষয়টি অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকশো চাকরিচ্যুত পুলিশ সদস্য পুলিশ সদর দপ্তরের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে চাকরি ফিরে পেতে নানা স্লোগান দিচ্ছেন, আর তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন পোশাক পরিহিত পুলিশ সদস্যরা। অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা 6 মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সকে আদেশ দিয়েছিলেন, কিন্তু 6 মাসেও তা বাস্তবায়ন হয়নি। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি, তারা আর কোনো বৈষম্যের শিকার হতে চান না, চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। এ সময় নির্বাহী আদেশে চাকরি ফিরে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।